নীল তার ভাইকে বলে, দেখো ভাই, যা কিছু হয়েছে তোমার বউয়ের সম্মতিতেই হয়েছে। এখানে আমি জোর করে তো কিছু করিনি, তাহলে আমার দোষটা কোথায়? আর তোমার এমন সুন্দরী বউ, এমন নরম শরীর, তুমি তো কাছেই ডাকতে জানো না, তাই তো আমার প্রয়োজন হলো। তখন ঋষু বলতে থাকে, বুঝলি ভাই, দোষটা আসলে আমারই। আমি ওর ওই নরম শরীরটা না, আমি ওর ওই নরম মনটা জেতার চেষ্টা করেছিলাম। তো হ্যাঁ গাইস, আমি সুমন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে যে মুভিটি এক্সপ্লেন করবো, মুভিটির নাম হচ্ছে হাসিন দিল্লোবা। এটা অনেক আগের মুভি, হয়তোবা সবাই দেখে ফেলেছো, বাট গাইস এই মুভিটি যতবার দেখবা ততবার এন্টারটেন হওয়া। আমি সত্যি কথা বলতে এর আগে এমন লাভ স্টোরি সাসপেন্স থ্রিলার মুভি কখনোই দেখিনি, যেখানে যৌন চাহিদার ভালোবাসা এই দুটো মানুষকে কোথায় পৌঁছে দেয় এটাই দেখানো হয়েছে। মুভির প্রথম দিকের অংশটুকুতে খুবই রোমান্স এবং কমেডি রয়েছে, যেগুলো তোমাদেরকে খুবই এন্টারটেন করবে। বাট গাইস, মুভির লাস্টের টুইস্টটা তোমাদের একদম মাথা ঘুরিয়ে দেবে। তো চলো তাহলে চলে যাওয়া যাক এক মাথা নষ্ট করার টুইস্টে ভরপুর থ্রিলের জগতে। তো মুভি শুরুতে দেখা যায় একটি মেয়ে কুকুরকে মাংসের টুকরা খাওয়াচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। হঠাৎ করে সেখানে একটি বিস্ফোরণ ঘটে। মেয়েটা দৌড়ে গিয়ে দেখে একটা হাতের টুকরো পড়ে আছে, আর সেটা আগুনে জ্বলতেছে। হাতে নাম লেখা আছে রানী। মেয়েটা চিৎকার করে কেঁদে ফেলে। ঋষু ঋষু বলে সে ডাকতে থাকে। আসলে এই মেয়েটার নাম হচ্ছে রানী, আর ঋষু হলো রানীর হাজব্যান্ড। মাত্র কয়েক মাস আগে তাদের বিয়ে হয়েছে, এবং এখানে ইন্ট্রোডিউস হয় এই লোকটির সাথে। আর এই লোকটার নাম হচ্ছে কিশোর। তো পুরো বডিটা জ্বলে গেছে ব্লাস্টে, আর মাথার গুলিতে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আর এটার চিহ্নও পাওয়া গেছে, এবং এটা ক্লিয়ার হয়ে যায় যে এটা একটা মার্ডার। কিন্তু করলোটাকে? সন্দেহ যায় রানীর প্রতি। রানী তার হাজব্যান্ডকে মার্ডার করেছে এই সন্দেহ করে পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এরপর কাহিনী 6 মাস পেছনে চলে যায়, যখন ঋষুর মা ঋষুর জন্য মেয়ে দেখতেছে। ঋষুর বাড়ি জওয়ালাপুর নামের একটি জায়গায়। ঋষু পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সে দিল্লিতে এসেছে মেয়ে দেখার জন্য। মেয়ের মা বলে, এইসব খাবার সবকিছু আমার রানী বানিয়েছে। রানী আমার প্রচন্ড ভালো একটা মেয়ে, ও সব কাজ করতে পারে। মানে ওই যে মেয়ের মা মেয়ে দেখতে গেলে মেয়ের নামে যত সব ভালো ভালো প্রশংসা করতে থাকে, কিন্তু বিয়ের পর দেখা যায় যে মেয়ে একদম ডাব্বা মারা। তো যাই হোক, এদিকে আমরা দেখতে পাই রানীর পিসি রানীকে বলতে থাকে, তোর আগের বয়ফ্রেন্ডটা 5 বছর ছিল, এরপর পালিয়ে গেল। আর আগেটা তো 2 বছরও ছিল, তারপর পালিয়ে গেল। এটা ভালো ছেলে, ধরে নে, ভালো থাকবি। বুঝো ব্যাপার, কি একটা অবস্থা। তো মেয়েটা ছেলেটার সঙ্গে একান্তে কথা বলতে চায়, এবং ছেলেটাকে ডেকে পাঠায় তাদের কিচেনে। আর ছেলেটা হলো মহা বলদ টাইপের একটা ছেলে। এত সুন্দর মেয়ে দেখে ওর মুখ থেকে কথাই বের হচ্ছিল না। মেয়েটা তখন তাকে নিজে থেকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি দীনেশ পণ্ডিতের থ্রিলার সাসপেন্স উপন্যাসগুলো পড়ো? ছেলেটা বলে না। মেয়েটা বলে পড়বে, ওখানে খুন করা এবং সেখান থেকে বেরিয়ে আসার চমৎকার উপায় বর্ণনা করা আছে। এখানে বলে রাখি যে এই যে ছোট ছোট কথাগুলো আছে, এগুলো ভালোভাবে একটু মনে রাখবেন, কারণ এই কথাগুলো মুভির লাস্টে গিয়ে একত্রে মিল হয়ে যায়, যার দরুন এই কথাগুলো মনে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, মেয়েটা এরপর তাকে আরও কিছু জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ছুটির দিনগুলোতে কি করো? ছেলেটা বলে, কেন, ছুটির দিনগুলোতে আমি পাশের বাড়ি ফ্রিজ টিভি এসব কিছু ছাড়াই, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বুঝো না ব্যাপারটা। মেয়েটা বলে, ও আচ্ছা, তাহলে এক কাজ করো তো, আমাদের কিচেনের ফ্যানটা তো অনেক দিন হয়ে খারাপ পড়ে আছে, চলো ঠিক করে দাও। মেয়ে দেখতে গিয়ে বেচারা এই বলদ ছেলেটা বসে যায় ফ্যান সারাতে। এই জিনিসটা আবার ঋষুর মা দেখে ফেলে, আর তিনি এটা বুঝে যান যে আমার ছেলেটা হচ্ছে বিশ্ব বলদ প্রকৃতির, কারণ সে মেয়ে দেখতে এসে ফ্যান ঠিক করতে বসে গেছে। আর এই মেয়েটা হলো একটা উচ্চ লেভেলের মাল। তো যাই হোক, এই মেয়েকে তো কোনোভাবেই আমার ঘরে বউ করে নেব না, কিন্তু তার ছেলে সেই মেয়ের প্রেমে পড়ে গেছে। আর শুধু প্রেমেই পড়ে নাই, সে হাতের মধ্যে রানী দিয়ে টেটু করে একটা টেটু বানিয়ে ফেলেছে। তো মুভির প্রথমে আমরা যে হাতে টেটুটা দেখেছিলাম, এটা সেই টেটুটাই ছিল, এবং দীনেশ পণ্ডিত নামে ওই লেখকের বইগুলো পড়া শুরু করেছে। তার মা ঋষুকে বলে, দেখ বাবা, এই জিনিস তুই হ্যান্ডেল করতে পারবি না, এর ভিতরে অনেক কারেন্ট। ছেলে বলে, মা আমি হলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রোজ কত ভোল্টের কারেন্ট আমি হ্যান্ডেল করি, আর এই কারেন্ট আমি হ্যান্ডেল করতে পারবো না। আসলে যেই ছেলেকে কোনো মেয়ে জীবনে পাত্তাও দেয়নি, সে এত সুন্দর মেয়ে দেখলে তার কি আর হুঁশ থাকে? তো যাই হোক, এর জন্য তো মুখ দিয়ে উল্টাপাল্টা লজিক বের হবেই। তো এরপর কাহিনী রিয়েল টাইমে ফিরে আসে। রানীকে পুলিশ জিজ্ঞেস করে, তোমার হাজব্যান্ডের সাথে তোমার রিলেশন কেমন ছিল? রানী বলতে শুরু করে। কাহিনী তখন আওয়ার পেছনে চলে যায়। বিয়ের পর সে যখন শ্বশুরবাড়িতে আসে, তাকে রিসিভ করার জন্য কোনো রকম ব্র্যান্ড বা অন্য কিছু ছিল না। আর এটা নিয়ে সে বিয়ের রাতে রাগ করে কোনো রকম খেলায় অংশগ্রহণ না করে শুয়ে পড়ে। তো সকালবেলায় রানী ওঠার পর তাকে বলা হয় চা করতে এবং পকোড়া বানাতে। রানী পরিষ্কার মানা করে দেয় যে আমার দ্বারা এসব সম্ভব না। তখন ঋষুর মা বলে, কিন্তু সেদিন তো তোমার মা বলেছিল তুমি নাকি ওই সমস্ত খাবার তুমি নিজের হাতে বানিয়েছিলে, তুমি রান্না বান্না করতে পারো, তুমি এটা করতে পারো, ওটা করতে পারো, তুমি নাকি সর্বগুণ সম্পন্না। রানী বলতে থাকে, ও আচ্ছা, ওইগুলো আমার মা বলেছে। ও আমার মা তো ওইসব কিছু ইয়ার্কি ফাজলামি করে বলেছে, কথাগুলো সিরিয়াসলি নেবেন না। বুঝো ব্যাপার, এটা কোন লেভেলের কথা আবার। তো যাই হোক, তো রানী বলতে থাকে, আমি কিন্তু রান্না বান্না কিচ্ছু জানি না, এগুলো কিন্তু আপনাকেই করতে হবে। ঋষুর মা বলে, তাহলে তুমি কি পারো মা?
সে বলে, মা আমি বিউটি পার্লারে গিয়ে কোর্স করেছি, আমি আপনার ভ্যাকসিন করিয়ে দিতে পারবো, আমি পেডিকোর ম্যানিকোর ফেসিয়াল সব কিছু করে দিতে পারি। এই মহিলা তখন আফসোস করতে থাকে আর ছেলেকে বলে, হ্যাঁ রে, তোকে তো আমি বলেছিলাম ঘরে বউ নিয়ে আসতে, তুই তো বিউটি পার্লার উঠিয়ে নিয়ে এসেছিস। এই বিউটি পার্লার দিয়ে কি করব এখন আমি? রিশু কোনো রকমের সামনে নেয়। রিশু সবসময় চেষ্টা করে তার বইয়ের মন জুগিয়ে চলার এবং তার বইয়ের সব কাজকর্মে হেল্প করার, এবং তার বইয়ের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো প্রায় রিশুই করে দেয়। এদিকে যেহেতু রান্না বান্না আর কাজকর্ম পারে না রানী, সেই জন্য সে বাড়িতে এসে বিউটি পার্লারের প্র্যাকটিস শুরু করে দেয়। আর কাউকে না পেয়ে সে নিজের বুড়ো শ্বশুরের সাদা চুলগুলো একদম কালো করে দেয় এবং নতুন হেয়ার কাট করে দেয়। এবং এই নতুন হেয়ার কাটে তার শ্বশুরকে একদম স্পাইডারম্যানের মতো লাগতেছিল। তো রিশু তার বাবার এরকম বালকের বাচ্চার মতো চুলের অবস্থা দেখে বুঝে যায় যে বউকে কন্ট্রোল করতে হবে। রিশুর বন্ধু তাকে বলে, শোন, বিয়ে করেছিস, এই বউকে কন্ট্রোল করতে হবে, আর যদি কন্ট্রোল করতে না পারিস তাহলে কিন্তু এই বউ কয়েকদিনের মধ্যে বাড়িতে পাগলখানা বানিয়ে ছাড়বে। তো এর পরের সিনে আমরা দেখতে পাই রাতের বেলা রানীর মাসি রানীকে বলে, কিরে তোদের মধ্যে এখনো কিছু হয়নি? রানী বলে, আরে ওর দ্বারা কিছু হয় নাকি, কি হবে আমাদের মধ্যে? তখন তার মাসি বলে, শোন, কাল যখন রিশু তোর সামনে আসবে নিজের বুকের আঁচলটা ফেলে দেবি, তারপর দেখবি অনেক কিছুই হবে, দেখবি কেমন লুবি কুকুরের মতো তোর পেছনে ঘুরবে। বুঝো ব্যাপার গাইছে, মহিলা তো পুরো পুরুষ জাতিকে লেলি কুত্তা বানিয়ে দিল। তো যাই হোক, পরের দিন সকালে রিশু যখন তার বউকে চা করতে যাওয়ার কথা বলতে চায় তখন রানী তার আঁচল ফেলে দেয়, কিন্তু বিশ্বফলত এমন একটা ভয় পায় আর এমন একটা রিয়াকশন দেয়, মনে হয় যে এটা তার পার্সোনাল বউ না, এটা তার বন্ধুর বউ। সে ভুল করে তার বন্ধুর বউয়ের রুমে ঢুকে পড়েছে। তো যাই হোক, সে সেখান থেকে পালিয়ে যায়। আর আঁচল ফেলার দৃশ্য রিশু এনজয় না করলেও তার শাশুড়ি কিন্তু খুবই এনজয় করতেছিল। এবং যখন রিশু তার বউয়ের সামনে যেত তখনই তার বউ তার বুকের আঁচল ফেলে দিত, এবং বারবার রিশু এই দৃশ্য থেকে অপ্রস্তুত হয়ে ঘাড় তেরাভাবে অন্যদিকে চলে যেত, কিন্তু তার শাশুড়ি সবকিছুই দেখতেছিল। আর এটা বুঝে গিয়েছিল যে সে ঘরে তো বউ আনেনি, সে লোকাল মিয়াগলি এনেছে। যখন তখন বুকের আঁচল ফেলে দেয়। তো রাতের বেলা রানী খেলা হবে আশঙ্কা নিয়ে সবকিছু শুরু করে। প্রথমটার দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু রিশু জীবনে এত সুন্দর মেয়ে দেখেনি। তাই রিশু খেলতে নেমে খুব তাড়াতাড়ি বোল্ড আউট হয়ে কিছুক্ষণের ভিতর গ্যালারিতে ফিরে আসে। তো যাই হোক, এটা দেখে রানী যথেষ্ট হতাশ হয়ে পড়ে। তো যাই হোক, পরের দিন সকালবেলা ওর মাসিকে ফোন করে সবকিছু বলে যে কি হয়েছে রাতে, এবং এটাও বলে যে একে বিয়ে করে আমার লাইফটা পুরো গেল মাসি, এত সরল সহজ একটা ছেলেকে বিয়ে করে কিছুই পাবো না, আর আমার চাহিদাগুলো তো সে বুঝতেই পারে না, আমার কাছে আসতেই চায় না, একে বিয়ে করে আমি কি করলাম, আমার জীবনটা সম্পূর্ণ বরবাদ হয়ে গেল। এর থেকে আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করে নিতাম, তাও ভালো ছিল। এমন বলদ ছেলে বিয়ে করে আমার কোনো লাভটাই হলো না, আমার সম্পূর্ণ জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন করলে তোমরা আমার সাথে এমন? কিন্তু ঘটনাক্রমে তার বইয়ের এই সমস্ত কথা রিশু আবার শুনে ফেলে। তো সরল মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছ থেকে এমন কষ্টটা সে আশা করেনি, এবং এই কথাগুলো শুনে সে অনেক বেশি কষ্ট পায়। মানে কথাগুলো সবগুলো তার হৃদয় লাগে। যে তার বউয়ের পিছনে ঘুরতো, যেভাবে তার বউকে গুরুত্ব দিত, সেভাবে সে আর ঘুরতে থাকে না, মনমরা হয়ে বসে থাকে। রানীকে সে ইগনোর করতে থাকে, আর মন থেকে সেই ফিলিংসটা আসে না তার প্রতি। আগে যেমন সে রানীর জন্য পাগল ছিল, এখন রিশু বদলাতে শুরু করে, কারণ রানীর কথাগুলো রিশুর মনের ভেতর গিয়ে লেগেছে। তাদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব, এবং এখান থেকে এই কাহিনীটা একটা আলাদা দিকে মোড় নেয়। এই সময় একদিন রিশুর মামাতো ভাই নীল আসে তাদের বাড়িতে। তো বুঝতেই পারতেছেন এখন কাহিনী কি ঘটবে। তো নীল আর রানী একে অপরের দিকে আকৃষ্ট হতে শুরু করে, ভালোবাসায় পড়ে যায় দুজনে। যেই মেয়ে নিজের হাতে কোনো কাজই করতো না, কোনো রান্না বান্না কোনো কিছুই করতো না, সেই মেয়ে দেখা যায় রান্নাঘরে ঢুকে এটা ওটা তৈরি করতেছে। সবাই তো অবাক হয়ে যায়, ব্যাপারটা কি? দুজনে অনেক কাছে চলে আসে, আর এক সময় তাদের সম্পর্ক শারীরিক সম্পর্কে পৌঁছায়। তারা একে অপরকে বিছানায় উপভোগ করতে শুরু করে। একদিন নীল রানীকে বলে, রানী এর পরের প্ল্যান কি? রানী বলে, আমি রিশুকে সবকিছু বলে দেব, আমি আর তুমি একসাথে থাকবো, আমরা বিয়ে করব। রিশু কখনোই আমাকে খুশি করতে পারেনি, আমার ফিলিংসগুলো বুঝতেই পারেনি, যেটা তুমি বুঝেছো। ওর চিন্তা ভাবনা আলাদা। নীল তখন তাকে থামিয়ে বলে, আচ্ছা আমাকে মাংস রেঁধে খাওয়াবে? তোমার হাতে মাংস খেতে ইচ্ছে করতেছে আজ। রানী বাজারে যায় মাংস কিনে আনতে, আর রান্না করে যখন ডাইনিং টেবিলে যায় তখন শুনে যে নীল সকালবেলা কাউকে কিছু না বলে চলে গেছে। রানী এতে ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে নীল তার শরীরটাকে খেতেই তার সাথে নাটক করতেছিল, আর নীল এখন পালিয়ে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। এরপর রিশু অফিস থেকে ফিরে আসে। সে রিশুকে সব কথা খুলে বলে যে আমি নীলকে অনেক ভালোবাসি, আর নীলও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু সে আজ সকালে পালিয়ে গেছে, আমি তার সাথে শারীরিক সম্পর্কও করেছি। রিশু কোনো কথা বলে না। রানী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু রিশু মুখ দিয়ে একটা কথাও বের হয় না। কাহিনী আবার প্রেজেন্টে ফিরে আসে।
পুলিশ ইন্সপেক্টর রানীর এসব কথা বিশ্বাস করে না। সে রানীকে বলে, কাহিনীটা ভালোই শোনাচ্ছে, ভালো লাগছে গল্পটা আমার, কিন্তু মনটা বললো না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আপনি আর আপনার লাভার নীল প্ল্যান করে রিশুকে মেরেছেন, আর এই গল্পগুলো আমাদেরকে প্ল্যান করেই শোনাচ্ছেন, আর দুজনে মিলে সে মহা প্ল্যানটা করে আপনার হাজবেন্ডকে আপনি খুন করেছেন। মেয়েটা বলে, স্যার কাহিনী তো আপনারটাও খুব ভালো, আসলে আমি সেদিনের পর থেকে রিশুর অন্য একটা রূপ দেখতে পেয়েছিলাম, আর আপনি জানেন রিশু আমাকে খুন করারও প্ল্যান করেছিল। পুলিশ এসে চিন্তায় পড়ে যায়। সে বলে, আপনার হাজবেন্ড আপনাকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল? মেয়েটা বলে, পরদিন রিশু দিল্লি যায়, সেখানে সে নীলকে খুঁজে বের করে আর তাকে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করতে থাকে। নীল কোনোভাবে তাকে ধরে ফেলে এবং তাকে উল্টো মারতে থাকে, এবং এভাবে শান্ত হওয়ার পর নীল রিশুকে বলে, দেখো দাদা, যা হয়েছে তোমার বউয়ের সম্মতিতে হয়েছে, আমি তো আর জোর করে কিছু করিনি, আমার দোষ কোথায়? আর তুমি তোমার বউকে কাছে টানতে পারো না, ওরকম সুন্দরী বউ, ওরকম সুন্দর নরম শরীর, তাই তো আমার দরকার হয়েছিল। রিশু জবাবে বলে, ভাই ভুলটা আমারই ছিল বুঝলি, আমি নরম শরীরটার বদলে আমি ওর নরম মনটা জেতার চেষ্টা করেছিলাম। আর তুই হয়তো ভাবছিলি আমার দাদা সহজ সরল মানুষ, আমার দাদাকেও মারি, দাদার বউটাকেও মারি, প্রতিবাদ করার সাহস তো কেউ পাবে না। এত কিছু যখন করলি তো একা চলালি কেন? ওকে সঙ্গে নিয়ে আসতি, অন্তত আমাদের তিনজনের মধ্যে দুজনে তো সুখে থাকতো। ওকে কেন নিয়ে এলি না? নীল চুপ থাকে। রিশু জোয়ালাপুরে ফিরে আসে। রানী প্রচুর আফসোস করতে থাকে এবং অনুশোচনায় ভুগতে থাকে। সে জানে যে একটা জঘন্য কাজ করে ফেলেছে। সে রিশুর কাছে ক্ষমা চায়, কিন্তু রিশু বলে, আর যাই করো ক্ষমা চেও না, তুমি এখান থেকে চলে যাও, এর বেশি কিছু বলবো না। রানী প্রচন্ড আফসোসে ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে রিশুকে ভালোবেসে ফেলেছে। রানী রিশুকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে রিশুকে বলে দেয়, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে প্রচুর ভালোবাসি রিশু, আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। তুমি কি করবে? তুমি আমাকে শাস্তি দেবে? তুমি যা খুশি করো, আমি মরলেও এখানেই থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। পরদিন রানী সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে যায়। সে অনেক ব্যথা পায়। এখানে সামনে বসে রিশু গাড়ি মুছতেছিল। রানীর এই অবস্থা দেখে রিশুর মুখে বাঁকা একটি হাসি ফুটে ওঠে। রানী যে সিঁড়ি থেকে পড়ে গেল সেই সিঁড়িতে তেল মাখানো ছিল। তো রানী খুব ভালোভাবে বুঝতে পারে যে এটা রিশুরই কাজ ছিল। রিশু দিন দিন বদলে যাচ্ছিল। সে রানীকে শাস্তি দিতে চাইতেছিল, একবার আগুন দিয়েও মারার চেষ্টা করে। সিন তখন আবার প্রেজেন্টে শিফট হয়। পুলিশ রানীকে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার শাড়ি আপনাকে যখন মারার চেষ্টাই করতেছিল তখন আপনি পুলিশকে কেন জানাননি, আর আপনি কেন পালিয়ে গেলেন না? আপনি কি পাগল নাকি? আমাদেরকে পাগল বানাচ্ছেন? এসব কাহিনী শুনিয়ে মেয়েটা বলে, জানেন স্যার, পণ্ডিতজি তার একটা বইয়ে লিখেছিল যে ভালোবাসায় যতক্ষণ পাগলামি না আসে ততক্ষণ সেটা ভালোবাসায় নয়। আমি দোষ করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে। যতক্ষণ না পর্যন্ত সে আমাকে ক্ষমা করে ততক্ষণ পর্যন্ত আমি শাস্তি মেনে নিতে পারবো, তাই আমি সেখান থেকে পালিয়েছিলাম না। তারপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। একদিন ছাদে বসে মদ খাচ্ছিল রিশু আর রিশুর বন্ধু। রানী সেখানে গেলে রিশু তাকে চরমভাবে অপমান করে। রানী তখন খুবই কষ্ট পায় এবং সে বলে, এত কষ্ট দিচ্ছ, মারছো না কেন প্রতিদিন আমাকে? আজ আমি তোমার কষ্ট মিটিয়ে দিচ্ছি, আজ আমি ছাদ থেকে লাফ দিচ্ছি যাতে তুমি শান্তি পাও। এটা বলে সে ছাদের উপরে ওঠে এবং লাফ দিতে যায়, কিন্তু রিশু ঠিক সময় গিয়ে ধরে ফেলে। রানী বলে, আমি তোমায় প্রচন্ড ভালোবাসি রিশু, আমি তোমায় প্রচন্ডভাবে ভালোবেসে ফেলেছি। আমি জানি তুমি আমায় প্রচন্ড রকম ভালোবাসো, কিন্তু নীলের সঙ্গে আমি যেটা করেছি সেটা তুমি মেনে নিতে পারতেছো না, কারণ আমি খুবই জঘন্য একটা কাজ করেছি। আমি তোমার বিশ্বাস ভেঙেছি। তোমার মতো সরল ভালো মানুষ আমি কখনো দেখিনি। তুমি খুব ভালো একটা মানুষ রিশু। এসো না, আমরা আবার প্রথম থেকে শুরু করি, আবার আমরা জীবনটা এরকম ভাবে ভালোবাসা দিয়ে শুরু করি। রিশু কেঁদে ফেলে এবং রানীকে ক্ষমা করে দেয়। ওদের লাইফ এবার খুব সুন্দর ভালো চলতেছিল, খুবই সুখে শান্তিতে ছিল যতদিন পর্যন্ত না নীলের সাথে আবার তাদের দেখা হয়। হ্যাঁ, নীলের সাথে সেদিন আবারও তাদের দেখা হয় এবং তাদেরকে উল্টো পাল্টা সে বলতে থাকে। রিশু গাড়ি নিয়ে নীলকে পেছনে দাওয়া করে, কিন্তু নীল পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর কাহিনী আবার ফিরে আসে রিয়েল টাইমে। পুলিশ রানীর বাড়ির সামনে আসে এবং সেখানে যে রিক্সায় করে রানী সেদিন সকালে বাজারে মাংস কিনতে গিয়েছিল সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে জানতে পারে রানী সেই দিন সকালে সেই রিক্সায় গিয়েছিল এবং বাজারেই ছিল। এবার প্রশ্ন হলো, তাহলে রিশুকে মারলো কে? এর মধ্যে সেদিন পুলিশের হাতে লাগে একটি সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজটা হলো রিশুর বাড়ির সামনে একটা নদী আছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে যে সেদিন ব্লাস্ট ছিল, সেই সময় নীল ওই নদীতে সাঁতার কাটতেছিল। রানীও বাড়ির বাইরে ছিল, নীল বাড়ির বাইরে ছিল। তাহলে রিশুকে খুন করলো কে? পুলিশ কনফিউশনে পড়ে যায়। পুলিশ রানীর লাই ডিটেক্টর টেস্ট করা হবে বলে জানিয়ে দেয়। লাই ডিটেক্টর টেস্ট করা মানে হচ্ছে যে এমন একটা মেশিন, যে মেশিনের সামনে তুমি কথা বললে তুমি মিথ্যা বলতেছো কি সত্যি বলতেছো সেটা মেশিন বুঝতে পারবে।
মানে তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে আর এভাবে মেশিনে ধরা পড়বে এবং সেখান থেকে বোঝা যায় যে মানুষটা সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে। তো সেই মেশিনের টেস্টে বসার আগে রানী নিজের পায়ের মধ্যে পেরেক গুটিয়ে নেয় আর এটা সে এই জন্য করে থাকে যাতে তাকে যেই প্রশ্ন করা হোক না কেন প্রশ্নের উত্তর যদি সে নাও দিতে পারে তাহলে যেন তার হৃদস্পন্দন স্বাভাবিক থাকে, কারণ তার পায়ে পেরেক ফোটাতে তার যন্ত্রণা হবে এবং ব্যথার কারণে তার লেভেল একই থাকবে, সুতরাং তার হৃদস্পন্দনও একই লেভেলের রিপোর্ট পাওয়া যাবে। এতটা বুদ্ধি করে সে লাই ডিটেক্টরের টেস্টে গেল এবং পুলিশ এখানে অবাক হয়ে যায় যে তার হৃদস্পন্দন সবগুলো প্রশ্নতেই একই রকম ছিল। পুলিশ বুঝতে পারলো যে কোনো একটা ঘটনা তো অবশ্যই আছে। তারা ধরে ফেলে যে রানী তার পায়ের নিচে পেরেক ফুটিয়েছে। এবার রানীকে পুলিশ অফিসার ডিরেক্ট জিজ্ঞাসা করে যে সেদিন কি হয়েছে সব বলো তো। রানী বলে সেই দিন সকালে আমার শ্বশুরবাড়ি বাইরে যায় এবং তারা বাইরে যাওয়ার পরে আমি ঋষুকে বাজারে মাংস আনতে বলি। ঠিক ওই সময় বাড়ি ফাঁকা ছিল আর ওই সময় নীল আসে আমাদের বাড়িতে আর ঋষু সেদিন বাজার থেকে তাড়াতাড়ি চলে আসে। সে এসে দেখে আমার আর তার মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। ঋষু তখন আমাকে বলে যে তুমি আজকে মাংসটা কিনে আনো। আমরা দুই ভাই মিলে এই ব্যাপারটাকে নিয়ে আমাদের মধ্যে ডিসকাস করতেছি। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাই মাংস কেনার জন্য এবং রিক্সায় করে আমি বাজার চলে আসি এবং বাড়িতে যখন ফিরছিলাম তখন একটি বিস্ফোরণ ঘটে এবং গিয়ে দেখি ঋষুর হাতটা জ্বলতেছে। এই সম্পূর্ণ ঘটনা শোনার পর পুলিশ অফিসার আর তার কিছু বলার থাকে না এবং উপর মহল থেকে চাপ আসতে থাকে যে এই কেসটাকে ক্লোজ করে দেওয়ার জন্য। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য ঋষু মারা গেছে। কেসটা ক্লোজ করে দেওয়া হয় এবং রানীকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কাহিনী তো এখানেই শেষ নয়। সেই পুলিশ অফিসার কিশোরের অন্য একটি জায়গায় বদলি হয়ে গেছে। সে তার ফ্যামিলির সাথে ট্রেনে করে নতুন পোস্টিং এর দিকে রওনা দেয় এবং রওনা দেওয়ার সময় স্টেশনের একটা দোকান থেকে তার চোখে পড়ে হঠাৎ করে সেই লেখকের বই, মানে ওই যে দীনেশ পণ্ডিত। সে ওই লেখকের একটি বই কিনে নেয় এবং রাতের বেলায় যখন সে বইটা পড়তেছিল পড়তে পড়তে লাস্টের দিকটা তার কেমন যেন চেনা চেনা শোনা শোনা মনে হতে লাগে। লাস্টের দিকটা পড়ে সে বুঝতে পারে অ্যাকচুয়ালি সেদিন মার্ডারটা আসলে কে করেছিল আর কি হয়েছিল। আর এটাও বুঝতে পারে দীনেশ পণ্ডিতের এই বইটা দেখেই খুব ঠান্ডা মাথায় করা হয়েছিল সেই মার্ডারটা এবং সেই সময় দেখা যায় আসল সত্যিটা কি ছিল, কে খুন হয়েছিল এবং কে করেছিল, কিভাবে করেছিল। দেখা যায় সেদিন রানী যখন বাড়িতে একা ছিল তখন নীল আসে এবং নীল এসে তাকে বিভিন্ন সময় জোরাজুরি করতে থাকে এবং বলতে থাকে তোমার কিন্তু কিছু ছবি আমার মোবাইলে আছে, আমি কিন্তু এটা ছড়িয়ে দেবো ইন্টারনেটে। এবং এই সময় সেখানে ঋষু চলে আসে। ঋষু এসে প্রচন্ড খেপে যায় এবং নীল আর ঋষুর মধ্যে মারামারি শুরু হয়। নীল পাই ঋষুকে গলা টিপে ধরে মেরেই ফেলতেছিল। এই সময় রানী কি করবে এটা বুঝতে না পেরে ফ্রিজের মধ্যে একটা বড় একটা মাংসের টুকরা ছিল এবং সেই মাংসের টুকরাটা দিয়ে নীলের মাথায় অনেক জোরে আঘাত করে। নীলের মাথাটা পাশের একটা পিলারের সাথে জোরে ধাক্কা লাগে এবং দেখা যায় নীল সেখানেই মারা যায়। ঋষু চমকে উঠে এটা দেখে এবং রানী কাঁদতে শুরু করে। রানী বলে এবার তো আমাকে জেলে যেতে হবে, নীল মারা গিয়েছে। ঋষু বলে তুমি ভয় পেও না, এই কোলাঙ্গারটা মারা গেছে বলে কি তোমাকে জেলে যেতে হবে? একবার ভেবে দেখো তো আমরা কত ঝড় বিপত্তির পর আমরা দুজন আবার একসাথে হয়েছি, আমরা কত সুখে আছি। আমি এই সুখের সংসার ভাঙতে দেবো না। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি রানী, আর আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। চিন্তা করো না, আমি যখন তোমাকে হাতটা ধরেছি আমি তোমার হাত ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই পুলিশের হাতে তুলে দিতে পারবো না। রানী তখন বলে তাহলে কি করবে? ঋষু কিছুক্ষণ বাবার পর বলে দীনেশ পণ্ডিতের কেসো মেলো কেহের মনে আছে, বইটা তুমি দিয়েছিলে আমাকে। রানী বলে না না, এটা সম্ভব না, আমি এটা কিছুতেই করতে দিতে পারি না। ঋষু উত্তেজিত হয়ে পড়ে। ঋষু বলে না রানী, এটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি কিছুতেই আমাদের জীবন শেষ হতে দিতে পারবো না। আমার সুখের সংসার আমি অনেক দিন পর খুঁজে পেয়েছি, আমি তোমায় প্রচন্ড ভালোবাসি রানী, প্লিজ আমার কথাটা মানো। রানী তখন রাজি হয়ে যায়। ঋষুকে দেখা যায় সে একটি বর্দা নিয়ে আসে এবং সেটা দিয়ে নীলের একটা হাত কেটে ফেলে এবং সেই হাতটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে দেয়। এরপর দেখা যায় বরফের মধ্যে তার একটা হাত কিছুক্ষণের জন্য চেপে ধরে রাখে এবং সেটা সে এই জন্যই করেছে, আমরা যখন আমাদের হাত বা কোনো অঙ্গ বরফের মধ্যে অনেকক্ষণ রাখি তখন সেই জায়গাটা আমাদের সেন্স খুব কম কাজ করে এবং আমরা ব্যথা কম পাই। এরপর রানীকে বলে আমার এই হাতটা কেটে ফেলো। এরপর সে নিজের মুখে কাপড় বেঁধে নেয় এবং দা দিয়ে রানীকে বলে রানী আমার হাতটা কেটে দাও। রানী কিছুতেই রাজি হয় না, সে কাঁদতে থাকে এবং সে বলে ঋষু আমি এটা করতে কিছুতেই পারবো না। ঋষু উত্তেজিত হয়ে যায় এবং ঋষু দা দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। চোখে মুখে রক্ত লেগে যায়। ঋষু কিছুক্ষণের জন্য জ্ঞান হারায় এবং রানী চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তারপর তার কাঁচা হাতটাকে সেখানে রেখে দেয়। সেখানে চারিদিকে কেরোসিন ছড়িয়ে দিতে থাকে এবং গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে দেয় এবং এরপর রানীকে বলে তুমি এবার বাজারে যাও এবং মাংস কেনার উসিলাতে তুমি বাড়ির বাইরে কিছুক্ষণ কাটাও, যতক্ষণ না পর্যন্ত এখানে বিস্ফোরণটা ঘটে। রানী তাকে নীলার জ্যাকেট পরিয়ে দেয় যাতে করে ঋষু তার বাড়ির পাশে নদীর চলে নামতে পারে। সে ওই ড্রেসটা পরে এবং সিসিটিভি যে আশেপাশে আছে সেগুলোতে ধরা পড়ে যে নীল ওখানে ছিল। এতটা বুদ্ধি করে রানী সেই বাড়ি থেকে বেরিয়ে যায় বাজার করার উদ্দেশ্যে এবং রানীর চোখ দেখে বোঝা যায় না যে ভেতরে এত কিছু ঘটে গেছে।
রিশু সেখানে কেরোসিনের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং পুলিশ অফিসার ও সিসিটিভি ফুটেজে যে ভিডিওটা দেখেছিল সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেল এবং পুলিশ অফিসার ও সিসিটিভি ফুটেজে যে ভিডিওটা দেখেছিল সেই ভিডিওতে স্পষ্ট দেখা গেলেও সেটা কিন্তু নীল ছিল না, সেটা ছিল নীলের ড্রেস পরা রিশু এবং প্ল্যান মাফিক বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে নীলের সমস্ত দেহ পুড়ে যায় এবং রিশুর কাঁথা হাত যেখানে রানী নামের ট্যাটু ছিল সেই হাতটা যখন জ্বলছিল তখন পুলিশ সেখানে চলে আসে এবং তারা সহ সবাই ধরে নেয় যে সেই বিস্ফোরণে রিশু মারা গেছে এবং নীল পলাতক। সুতরাং রানী যে নীলকে খুন করেছিল সেই মৃত নীলকে রিশু তার নিজের খুনের অপরাধী বানিয়ে দেয়, যাতে পুলিশ এটা ভাবে যে রিশুকে খুন করেছে এবং খুন করে নীল সেখান থেকে পালিয়ে গেছে, যাতে তার বউ আর শিশুকে শান্তিতে পরবর্তী জীবন কাটাতে পারে। এবং এটা পরে পুলিশ অফিসার জোরে জোরে হাসতে থাকে। সে বুঝতে পেরে যায় যে কিভাবে রিশু এবং তার বউ গোটা পুলিশ ডিপার্টমেন্টকে বোকা বানিয়েছে। এবং এই সময় দেখা যায় রানী কোনো একটা জায়গাতে চলে গেছে, সেখান থেকে সে ট্রেন থেকে নামলো এবং তার পাশে এসে তার হাতটা ধরে রিশুর একটা হাত কাটা, কিন্তু তাদের হৃদয়ে রয়েছে ভালোবাসা পরিপূর্ণ এবং রানীর হৃদয়ে এখন রয়েছে রিশুর প্রতি পরম ভালোবাসা। আর এরই সাথে সাথে শেষ হয়ে যায় আমাদের আজকের এই মুভিটি।